নারায়ণগঞ্জ জেলা তরুণ দল আয়োজিত আজকের এই জমা সমাবেশের সংগ্রামী সভাপতি, নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি জনাব টি.এইচ. তোফা, এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি নারায়ণগঞ্জের এককালের তুখোড় ছাত্র নেতা, তুলারাম বিশ্ববিদ্যালয় কলেজের নির্বাচিত সাবেক ভিপি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্যতম নেতা, আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই মাশিকুল ইসলাম রাজীব, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি আমার প্রিয় সহকর্মী সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মাজেদুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনপ্রিয় সাবেক কাউন্সিলর জনাব ইকবাল হোসেন, মঞ্চে উপবিষ্ট সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্যতম নেতা জনাব এম এ হালিম জুয়েল, মঞ্চে উপবিষ্ট নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক আমার প্রিয় সহকর্মী এস এম আসলাম, ৪ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবুল হোসেন, সাধারণ সম্পাদক জনাব আইয়ুব আলী মুন্সি সহ উপস্থিত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। প্রায় 17 বছর পর আমার নিজ এলাকা আজকে আমি তরুণ দল আয়োজিত সভায় দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারছি। আজকের এই আয়োজন আমাদের সবাইকে মুগ্ধ করেছে। যে সাংগঠনিক দক্ষতা টি.এইচ. তোফার মধ্যে রয়েছে তার বাস্তবায়ন এখানে আমরা সবাই দেখছি। আন্দোলন সংগ্রামও তার যে ভূমিকা ছিল সেই ভূমিকার কারণে অনেক অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম তাকে সহ্য করতে হয়েছে। আজকের এই জনসভার আয়োজন করে যখন আমাকে দাওয়াত দিতে যায় তখনই আমি বুঝতে পেরেছি যে সাংগঠনিক দক্ষ ব্যক্তির পক্ষে এই মুহূর্তে সংগঠনের কাজ করা অত্যন্ত জরুরি প্রয়োজন। সেই প্রয়োজনীয়তা আমি বিশ্বাস করি আজকের আয়োজক আগামী দিনগুলোতে তার অভিজ্ঞতা, আন্দোলন সংগ্রামী করার যে দৃঢ়তা তা নিয়ে আমাদের এই দলের কাজ করে দলকে আরো এগিয়ে নিয়ে যাবে। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা 17 বছর স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। কেন আন্দোলন করেছি সেটা আপনারা জানেন। ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল। তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে দেশের মানুষের উপর অত্যাচার, নির্যাতন করেছে, দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করে নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে, জনগণের কথা একবারও ভাবে না। সেই জন্য আমাদের প্রিয় নেতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বিএনপি প্রতিষ্ঠা করে একটি আদর্শ আমাদের মধ্যে দিয়ে গেছেন, সেটা হলো দেশপ্রেম এবং দেশ এবং জনগণের কল্যাণে কাজ করা। সেই আদর্শ নিয়ে আমাদেরকে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে নামতে হয়েছে। এই জন্য যে স্বৈরাচারী সরকার এদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিল। আপনারা জানেন 2014 সাল, 2018 সাল, 2023 সালের নির্বাচনে
তারা জনগণের ভোট প্রয়োগ করার ক্ষমতা হরণ করে নিয়েছে। দিনের ভোট তারা রাত্রে করেছে। ভোটারবিহীন নির্বাচন করে তারা নিজেদেরকে বিজয়ী ডিক্লার করে তারা অন্যায় অবৈধভাবে দেশের ক্ষমতা দখল করে দেশের মানুষের উপর নির্যাতন করেছে, দেশকে লুটপাট করে খেয়েছে। সেজন্য আমরা রাজপথে ছিলাম। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বে কিভাবে আন্দোলন করতে হয় সেটা শিক্ষা লাভ করেছে। আর তাদের সুযোগ্য সন্তান আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আজকে যখন বিএনপি চলছে, তখন তার নির্দেশনায় আমরা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে অংশগ্রহণ করেছি। এই স্বৈরাচারী সরকার যেমনি ভাবে মানুষের বুকের উপর গুলি চালিয়েছে, মানুষকে খুন করেছে, মানুষকে গুম করেছে, আয়নাঘর তৈরি করেছে, অসংখ্য মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে জেলে নিয়েছে, অনেকে বাড়িঘর ছেড়ে পিতা মাতা স্ত্রী পুত্র ভাই বোনকে ছেড়ে আমরা মানবতর জীবনযাপন করেছি পলাতক অবস্থায়। এত সত্ত্বেও আমরা এই স্বৈরাচারকে ভয় পাই নাই। স্বৈরাচারের বিরুদ্ধে আমরা অনবরত লড়াই সংগ্রাম করেই গিয়েছি। এই লড়াই সংগ্রামের মধ্যে যত চ্যালেঞ্জ মোকাবেলা করার তা আমাদের পাশাপাশি আমাদের ছাত্র জনতা সেই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। সর্বশেষ 5 আগস্ট চূড়ান্ত বিজয় যখন জনগণের, তখন স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের প্রধান হাসিনা, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। তার বোনকে নিয়ে পালিয়ে গেছে। কেন পালিয়ে গেছে? তার বিরুদ্ধে আমরা কোনো ফুল দিয়ে একটা ঢিল ছুড়ি নাই, তাকে আমরা দেশ ত্যাগ করে যেতেও বলি নাই, কিন্তু সে চলে গেছে। কারণটা কি? এত অপরাধ সে করেছিল, তার বাহিনীকে নিয়ে এত অন্যায় অত্যাচার করেছে যে সে বুঝতে পেরেছিল সারা বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে এমন ভাবে আজকে রুখে দাঁড়িয়েছে, সে যদি বাংলাদেশের মাটিতে থাকে তার অস্তিত্ব থাকবে না। সেই কারণে সে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে স্বৈর শাসনের হাত থেকে। আমরাও মুক্তি পেয়ে আজকে স্বাধীনভাবে আজকে আপনাদের সামনে এসে সভা করে আপনাদের সামনে বক্তব্য দিতে পারছি। এখন আমরা বিজয় লাভ করেছি, এখন আমাদের কি করতে হবে সে বিষয়ে আপনাদেরকে আমি কিছু বলতে চাই। এই সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করে গেছে। এই গণতন্ত্রকে আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে। রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। জনগণ যাতে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে পারে, সেই সুযোগ সৃষ্টি করতে হবে। স্বৈরাচারী দেশের রাষ্ট্র ক্ষমতায় থেকে বিচার বিভাগকে সম্পূর্ণ ধ্বংস করে গেছে। বিচারক নিয়োগ করেছে আওয়ামী লীগ পরিবারের কারা, তাদেরকে বেছে বেছে মেধার ভিত্তিতে তারা বিচারক নিয়োগ করে নেয়। দলের কথা ভেবে তারা বিবেচনা করে বিচারক নিয়োগ করেছে। জনগণ বিচারালয়ে গিয়ে কোনো বিচার পায় নাই। ফরমাইশি আদেশ, সরকারের ফরমাইশি আদেশ বিচারক সেই রায় দিয়েছে। আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো অন্যায় অপরাধ করে নাই। মিথ্যা মামলায় হুকুম দিয়ে আদালতের মাধ্যমে তাকে শাস্তি দিয়েছে, দীর্ঘদিন জেলে রেখেছে। শুধু তাকে নয়, বিরোধী দল যারা করেছে আমাদের অনেককেই মিথ্যা মামলায় ফরমাইশি আদেশ দিয়ে সাজা দিয়ে জেল জুলুম নির্যাতন করেছে। আপনারা এও জানেন যে আইন আদালতে গিয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ছাড়া আইনের আশ্রয় নিয়ে কেউ ন্যায় বিচার পায় না। এখন আমাদের দরকার এই ন্যায় বিচার দেশে প্রতিষ্ঠা করতে হবে। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। এই আইন বিভাগকে ঢেলে সাজাতে হবে।
এবং মেধা যোগ্যতা সম্পন্ন সৎ মানুষদেরকে বিচারক হিসাবে নিয়োগও দিতে হবে এবং পরিচালনা করতে হবে। আপনারা জানেন স্বৈর শাসক মানুষের বাক স্বাধীনতাকে হরণ করে নিয়েছিল। স্বৈরাচারের বিরুদ্ধে সেদিন আমরা ন্যায় কথাও বলতে পারি নাই। সাংবাদিকরা তাদের লিখনের মাধ্যমে ন্যায় কথা লিখতে পারে নাই। যখনই কেউ ন্যায় কথা বলেছে, প্রতিবাদ করেছে, ন্যায়ের পক্ষে লিখেছে, তাদেরকে জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে। কাজে আজকে প্রয়োজন মানুষের মৌলিক যে অধিকার, তার বাক স্বাধীনতা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, যে অপকর্ম করবে তার বিরুদ্ধে সোচ্চার হবে, এটা তার মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আপনারা জানেন স্বৈর শাসনের আমলে স্বৈর শাসক দেশের সকল ব্যাংক এবং আর্থিক যত প্রতিষ্ঠান আছে সব আর্থিক প্রতিষ্ঠানকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারা তাদের নিজের ভাগ্যের উন্নয়ন করেছে, সাধারণ মানুষের কথা কোনো খবরই রাখে নাই। সিন্ডিকেট তৈরি করে বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি করে জনগণের উপর সেই মূল্য বৃদ্ধির চাপ প্রয়োগ করেছে। বিদ্যুৎ চুরি করে নিয়ে বিদ্যুতের টাকা চুরি করে নিয়েছে স্বৈরাচারের দোসররা। আর বিদ্যুৎ বিল বাড়াতে বাড়াতে জনগণের উপরে চাপের উপর চাপ তৈরি করেছে। গ্যাস বিল যেখানে আছে গ্যাস বিল বৃদ্ধি করেছে। এমনি ভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম লাগামহীন করে জনগণের অর্থ শোষণ করে নিয়েছে। এছাড়াও আপনারা জানেন স্বৈর শাসক এদেশের পুলিশ বাহিনীকে, এদেশের অন্যান্য রাষ্ট্রীয় বাহিনীকে তাদের নিজের তাবেদার দাস বানিয়ে জনগণের বিপক্ষে তাদেরকে দাঁড় করিয়েছে। অনেক ব্যক্তির নিকট থেকে এই পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী চাপ দিয়ে মিথ্যা মামলার ভয় দেখিয়ে গ্রেফতার করে লক্ষ লক্ষ টাকা তারা লুণ্ঠন করে নিয়েছে। জনগণের টাকা পুলিশ নিয়ে গেছে, এটা জানার পরেও রাষ্ট্রের যারা পরিচালক তারা নিশ্চুপ রয়েছে। কেন নিশ্চুপ রয়েছে? পুলিশ বলতো তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে ভালো হবে না, কারণ তোমরা জনগণের ভোটে নির্বাচিত হও নাই, আমরা জনগণের ভোট দিয়ে তোমাদেরকে নির্বাচিত করেছি। কাজেই কথাবার্তা একটু সামাল দিয়ে বলবে, আমরাই তোমাদেরকে ক্ষমতায় এনেছি এবং রাখি। কাজেই তখন তারা চুপ হয়ে যেত। অন্যায়কারীরা জানে কি অন্যায় তারা করেছে, সেই সময় তারা আর পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে নাই। এইভাবে জনগণকে অর্থনৈতিকভাবে শূন্য করে দিয়েছে। আপনারা এটাও জানেন স্বৈরাচারী শাসক ক্ষমতায় থেকে আয়নাগর তৈরি করেছে, হত্যা গুম করেছে। সেই সময় মানুষকে মানুষ মনে করে নাই। গুলি করে রাজপথে কিভাবে মানুষ হত্যা করেছে আপনারা দেখেছেন। আন্দোলন সংগ্রামে আমরা রাস্তায় ছিলাম। পুলিশ বাহিনী চলে আমাদের জনগণের টাকায়, তারা জনগণের সেবক, আমাদেরকে সেবা করবে, আমাদের জান মালের নিরাপত্তা বিধান করবে। সেই পুলিশকে সরকার আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, আমাদের বুকের উপর অন্যায়ভাবে গুলি ছুড়েছে, আমাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। কত মানুষ এই আন্দোলনে নিহত হয়েছে আপনারা জানেন। হাজার মানুষের উপরে, 25,000 মানুষের উপরে চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছে। কত মানুষের ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে আপনারা জানেন। আয়নাগরে নিয়ে যে টর্চার করেছে কত মানুষের সন্তান, সেখানে তাদেরকে হারাতে হয়েছে। আপনারা জানেন গুম করে নিয়ে ক্রস ফায়ারের নামে কিভাবে নিষ্ঠুর ভাবে মানুষকে হত্যা করেছে। এমন জালিম সরকার পৃথিবীর কোথাও আসে নাই। এই জালিম সরকার এখনো অন্যায় কাজ করে নাই যা আজকে ইতিহাস হয়ে থাকে নাই। এই কারণেই তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এই দেশ যখন ছেড়ে পালিয়ে যায় তখন ছাত্র জনতা আমরা আন্দোলন করে সরকারকে যখন আমরা পরাভূত করলাম, তখন এই স্বৈরাচার যেমন পালিয়ে গেছে, এখনো স্বৈরাচারের দোসররা লুকিয়ে আছে। তাদের উপার্জিত অর্থ এখন আমাদের বর্তমান সরকারের বিরুদ্ধে তারা বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করে যাচ্ছে, যাতে এই সরকারকে ব্যর্থ করতে পারে। আমাদের নেতা তারেক রহমান বলেছে, কোন অবস্থায় এই সরকারকে যাতে ব্যর্থ করতে না পারে
সেই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে, ষড়যন্ত্রকারীদেরকে মোকাবেলা করতে হবে, প্রতিহত করতে হবে। এইগুলো আমাদের কাজ, এইগুলো আমাদেরকে করতে হবে। আমাদের এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিল্প কারখানায় অগ্নিসংযোগ করেছে, শ্রমিকদেরকে উস্কানি দিয়ে কল কারখানা বন্ধ করে দেয়, আন্দোলন সংগ্রামের নামে নৈরাজ্য সৃষ্টি করছে। আপনারা সবাই জানেন এদেশের সকল সম্পদের মালিক রাষ্ট্র, আর রাষ্ট্রের মালিক হলো জনগণ। আমাদের অর্থ যেটা আমরা ব্যাংকে গচ্ছিত রাখি, সেই ব্যাংকের ঋণ নিয়ে একজন শিল্পপতি শিল্প বানায়। কাজে ওই শিল্পটাকে যদি আমরা ধ্বংস করে দেই, জ্বালিয়ে দেই, তাহলে বুঝতে হবে ওই ক্ষতি তো আমাদের, রাষ্ট্রের ক্ষতি এবং আমাদের ক্ষতি। কাজেই ভঙ্গুর অর্থনীতিকে আবার চাঙ্গা করার জন্য কলকারখানা এখন উৎপাদন বৃদ্ধি করতে হবে, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে রাখতে হবে। কোনো অবস্থায় যেন একটি কলকারখানা বন্ধ না হয়, ধ্বংস না হয়, সেই দিকে আমাদেরকে কাজ করতে হবে। আপনারা জানেন সামনে আসন্ন শারদীয় দুর্গা পূজা, এই পূজা নিয়ে কি ষড়যন্ত্র হয় আমাদের দেশে জানেন? আওয়ামী লীগ সরকার যখন এই ক্ষমতায় এসেছে, হিন্দু সম্প্রদায়ের উপরে নির্যাতন নিপীড়ন হয়েছে, তাদের অর্থ সম্পদ, তাদের জায়গা জমি তারা বেমালুম দখল করেছে, আর বদনাম ছড়ায় বিরোধী দলের উপর। এই বছর তারা নাই, এখন তারা ষড়যন্ত্র করছে বিদেশে বসে দেশে বসে এই দুর্গা পূজাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করে এই সরকারের সুনাম সুখ্যাতি নষ্ট করার জন্য। সেই জন্য আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। এই দেশের নাগরিক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, সবাই রক্ত দিয়েছি, সবাই এই আন্দোলনেরও অংশগ্রহণ করেছি সবাই। কাজে আমরা সবাই এদেশের নাগরিক, সকলের নিরাপত্তা বিধান করা, সকলের ধর্মীয় কাজ কর্ম করে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। এই দায়িত্ব আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমি আর অন্য বিষয়ে আলাপ করতে চাই না, কারণ সময় খুব কম। অনেক কথা ছিল বলার, কিন্তু সময় কম, এই জন্য আমি সংক্ষিপ্ত করছি। এবার আমি বলতে চাই নারায়ণগঞ্জের উন্নয়ন নিয়ে, বলতে চাই আমি সিদ্ধিরগঞ্জ যেখানে আমি জন্মগ্রহণ করেছি সেখানকার উন্নয়ন নিয়ে। আপনারা জানেন 2001 সালে যখন মহান আল্লাহর অনুগ্রহ এবং দয়া আপনাদের সমর্থন নিয়ে আমি জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করে দায়িত্ব পালন করি, তখন এই সিদ্ধিরগঞ্জ ছিল ইউনিয়ন পরিষদ, সুমিলপাড়া ইউনিয়ন পরিষদ, গোদনাল ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদগুলোকে আমি প্রথম পৌরসভায় উন্নীত করি। এরপর নারায়ণগঞ্জ মহানগরের অন্তর্ভুক্ত হওয়ার পর আজকে নারায়ণগঞ্জের অন্তর্ভুক্ত থাকার কারণে উন্নয়নের ক্ষেত্রে চেহারা পাল্টে গেছে। কিন্তু আজকে আমি পারি নাই আমার নির্বাচনী এলাকা ফতুল্লাহ এই কাঙ্ক্ষিত উন্নয়ন দেওয়ার জন্য। এখন চেষ্টা করছি স্বৈরাচারের দোসর এই নারায়ণগঞ্জের সবচেয়ে বড় গডফাদার, যিনি ফতুল্লাহকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে দেয় নাই, তার স্বার্থে তার চেয়ারম্যানদেরকে দিয়ে ইউনিয়ন পরিষদের অর্থ সম্পদ লুটপাট করে খাওয়ার জন্য, তার রাজনৈতিক ভিতকে রক্ষা করার জন্য। এই মানুষের কি দুঃখ দুর্দশা! সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতার কারণে তারা ঘর থেকে বেরোতে পারে না, ময়লা পানি আর আবর্জনা তাদের জীবনকে বিপন্ন করে ফেলছে। এই সম্প্রতিকালে কয়েকদিনের বৃষ্টিতে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়ন, এনায়েতনগর ইউনিয়ন এবং ফতুল্লা ইউনিয়নের অনেক অংশে এত জলাবদ্ধতা, যার কারণে মানুষের জীবন আজকে দুর্বিষহ। আমি সরকারের কাছে লিখেছি, দাবি করেছি অবিলম্বে যাতে করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জনগণকে এই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে তারা মুক্তি দেয়। আপনারা শুনেছেন স্বৈরাচারী সরকারের গডফাদার বলেছে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে, এই ডিএনডির পানি জলাবদ্ধতা নিরসনের জন্য হাজার হাজার কোটি টাকা সে সরকার থেকে অনুদান এনে দিয়েছে, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা উন্নয়ন এনে দিয়েছে। আজকে উন্নয়ন তো সেই এলাকার জনগণ দেখছে, আমরাও দেখছি, অর্থাৎ সেই টাকা এনে সে লুটপাট করে খেয়েছে। কিন্তু কাজের কাজ সেখানে কিছু হয় নাই, এগুলা তদন্ত করে বের করতে হবে। এগুলার শ্বেতপত্র সরকারি সংশ্লিষ্ট যারা ডিএনডির কর্তৃপক্ষ তাদেরকে সেগুলা প্রকাশ করতে হবে এবং জনগণের দুঃখ দুর্দশা দেখতে হবে। অবিলম্বে ফতুল্লাহকে সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের এই সিদ্ধিরগঞ্জ এলাকায় মেডিকেল কলেজ হাসপাতাল নাই, মেডিকেল কলেজ হাসপাতাল করতে হবে। স্কুল কলেজ মাদ্রাসাগুলোকে আরো উন্নত করতে হবে।
পড়ালেখার মান বৃদ্ধি করতে হবে, সুযোগ সৃষ্টি করতে হবে। এই যে এলাকায় দাঁড়িয়ে আমি বক্তব্য দিচ্ছি, এই এলাকায় বাংলাদেশের অনেক জেলা থেকে মানুষ এসে এখানে আবাসস্থল করেছে। স্বৈরাচারী সরকারের আমলে এই এলাকার যারা সবচেয়ে বড় সন্ত্রাসী ছিল, এই এলাকার মানিজ্য সম্মান নষ্ট করেছে। 7 মার্ডারের প্রধান আসামি এখান থেকে, এই 4 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছে, পরবর্তী সময় তার ভাই ভাতিজা হয়েছে। আমি লজ্জায় মুখ দেখাতে পারি না। এই 4 নম্বর ওয়ার্ডের মানুষের জন্য আমরা লজ্জিত, কিভাবে এরকম সন্ত্রাসীকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেন। এবং যারা যারা তাদের পিছনে গিয়েছে তাদেরকে ঘৃণা করি, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, তাদেরকে ছাড়া যাবে না, তাদেরকে ছাড়া যাবে না। এইখানে বিভিন্ন জায়গায় এই আবাসিক এলাকায় কমিটি ছিল, এই কমিটিগুলো লুটপাট করে খেয়েছে। কেউ একটা বিল্ডিং বানাতে গেলে বাধ্য করেছে তার থেকে ইট নিতে হবে, বালু নিতে হবে, তাকে কাজ দিতে হবে, চাঁদাবাজি করেছে। এখন আর সেটা করতে পারবে না। আমার দলের কোন নেতাও যদি করে তাকে ছাড় দেওয়া হবে না। স্বাধীনভাবে একজন মানুষ তার বাড়িঘর বানাবে, এখানে বসবাস করবে, কোনো চাঁদাবাজি চলবে না, তার উপর কোনো চাপ প্রয়োগ করা চলবে না। ভালো মানুষ দিয়ে সামাজিক কমিটি গঠন করে দিতে হবে, ভালো মানুষের কদর বাড়াতে হবে, সম্মান দিতে হবে। যতদিন পর্যন্ত না আমরা ভালো মানুষের কদর দেখাতে পারবো, ভালো মানুষকে যোগ্য স্থানে বসাতে না পারবো, ততদিন সমাজ ভালো হবে না, দেশ ভালো হবে না, পরিবার ভালো হবে না। সেই জন্য আমি বলি, ভালো মানুষের সম্মান কদর বৃদ্ধি করতে হবে। যুবক ছাত্রদের প্রতি আমার নির্দেশনা, তোমরা রাজনীতি করো ভালো কথা, কিন্তু সর্বপ্রথম ঘরে তোমার বাবা মা আছে, তাকে সবচেয়ে বেশি সম্মান করো, এলাকার মুরব্বীদেরকে সবচেয়ে বেশি সম্মান করো। তোমরা নেশার সাথে জড়িত হবে না, তোমরা দুষ্কর্মে জড়িত হবে না, মুরব্বীদের সম্মান করবে, পড়ালেখা ঠিক মতো করবে, সংসার পরিজন ঠিকভাবে পরিচালনা করবে, বিপদগামী হবে না। যদি কেউ বিপদগামী হও, মনে রাখো আগের সন্ত্রাসীরা নাই, আমরা আছি, তোমাদেরকে রেহাই করা হবে না। আর যদি ভালো মানুষ হিসেবে চলো, অবশ্যই তোমাদেরকে পথ দেখাবো, অবশ্যই তোমাদেরকে সহযোগিতা করব, অবশ্যই তোমাদের ভালো মন্দের সাথে আমাদের নিজেদেরকে জড়িত করব। বিএনপির পক্ষ থেকে তোমাদের দরজা খোলা, তোমরা আসবে, কাজ করবে জনগণের দেশের জন্য, অবশ্যই তোমাদেরকে সেই সুযোগ করে দিব। কিন্তু অন্যায়কারীকে বিএনপিতে কোনোভাবে ঠাঁই দেওয়া হবে না। এলাকার ভাই এবং বোনেরা, আপনাদের বলি, কেউ যদি আমার দলের আপনাদের প্রতি চাঁদাবাজি করতে যায়, অন্যায় অত্যাচার করে, আপনারা আমাকে জানাবেন, তাকে রেহাই করা হবে না। আগে বিচার পান না, এখন ইনশাল্লাহ আমাদের কাছে বিচার পাবেন। আইন আদালতে যেতে হবে না, এলাকায় আমরা বিচার প্রতিষ্ঠা করব, ন্যায় বিচার ইনশাল্লাহ। আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করব, এলাকার উন্নয়ন করব। আগামী দিন আমরা চাই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, আমরা বিএনপির নেতৃত্বে এই বাংলাদেশকে গড়ে তুলব, সোনার বাংলা হিসাবে গড়ে তুলব। আমরা মানুষের বাসযোগ্য একটা বাংলাদেশ হিসাবে গড়ে তুলব। গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা, মানুষের বাক স্বাধীনতা, বিচার পাওয়ার অধিকার, সবকিছু আমরা তৈরি করে দেব ইনশাল্লাহ। আমাদের নেতা তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে 31 দফা কর্মসূচি দিয়েছে, এই কর্মসূচিগুলো আমরা বাস্তবায়ন করতে চাই। অনেকে আছে বলে যে ছাত্ররা শুধু আন্দোলন করে এই বিজয় লাভ করেছে, নিশ্চয়ই না। আমরা 17 বছর আন্দোলন করেছি, আমরা জেল জুলুম খেটেছি। যখন জেল জুলুম খেটেছি তখন মানুষ ক্ষুব্ধ হয়েছে হাসিনা সরকারের বিরুদ্ধে, আর উত্তপ্ত যখন ছিল মাঠ, তখন এসেছে বৈষম্য বিরোধী আন্দোলন। একসাথে একযোগে আমরা নেমেছি এই স্বৈরাচার হটানোর আন্দোলনে। সেই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হটেছে। কাজে আমাদের অবদানকে খাটো করে যারা অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে ব্যর্থতার গ্লানিও দিতে চায়, আবার গণতন্ত্রকে দূরে সরিয়েও নিতে চায়। আমরা বলবো, আমরা জনগণকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, এই আন্দোলন আমাদেরকে অনেক পথ শিখিয়েছে কিভাবে স্বৈরাচারের বিরুদ্ধে, অন্যায়কারীর বিরুদ্ধে, জুলুমকারীর বিরুদ্ধে, গণতন্ত্র হত্যাকারীর বিরুদ্ধে আন্দোলন করে বিজয় লাভ করতে পারে। কাজেই আমরা বলবো, অবিলম্বে যা কিছু সংস্কার করা সম্ভব তা করে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিবেন, নির্বাচন দিবেন, এবং নির্বাচনে জনগণ বেছে নিবে তাদের চাহিদা এবং তাদের যোগ্য ব্যক্তিকে, এবং তারা গিয়ে দেশ শাসন করবে, পরিচালনা করবে। আগামী দিন ইনশাল্লাহ 1971 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করব। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে থাকবো, সেই আশ্বাস দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও
তরুণ দলের সভাপতি টিএস তোফা এবং তার সহকর্মীদের এই সুন্দর বিশাল আয়োজন করার জন্য, এবং আমার বিএনপির নেতৃবৃন্দ যারা আজকে উপস্থিত হয়েছেন, সহযোগিতা করেছেন, মিছিল নিয়ে এসেছেন, এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কাজেই আপনারা আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ এলাকার কাজ করব, দলের কাজ করবো, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।